আজকের ক্লাসে সকলকে ডিসপার্কের পক্ষ থেকে স্বাগতম। আমি সুদীপ্ত সাহা, বর্তমানে অধ্যয়নরত আছি আরইউতে। এই যে আমার পরিচয় দেখতে পাচ্ছ, পাশে লেখা আছে। হ্যাঁ, তো আজকে আমরা পড়ব বায়োলজি প্রথম পত্রের যে চ্যাপ্টার জীব প্রযুক্তি। বুঝতে পারছো? এইটা পড়ার উদ্দেশ্য যে যদি আমি কোষ চ্যাপ্টারটা পড়ি, অর্থাৎ প্রথম যে চ্যাপ্টারটা, দেন তারপর হচ্ছে আমরা কি কোষ বিভাজন পড়ি, তারপর এই চ্যাপ্টারটা যদি আমরা পড়ে ফেলি তাহলে আমাদের জন্য অনেক কি বেটার হবে। কারণ এই তিনটা চ্যাপ্টার মোটামুটি আমার কাছে মনে হলো একটা রিলেটেড আছে। হ্যাঁ, যার কারণে কি করি আমি এইগুলা পড়াই, মানে ওই দুটো পড়ার পরে এইটা পড়াই আমি। হ্যাঁ, তো চলো আজকে আমরা দেখবো এই চ্যাপ্টারটার এমসিকিউ যতগুলো আছে টাইপের। হ্যাঁ, আমি তিনটা টাইপে ভাগ করছি এই চ্যাপ্টার এমসিকিউগুলোকে, তো ওইভাবেই আমি পড়াতে থাকবো। আসো দেখি। তো চ্যাপ্টার নেম কি? জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। ঠিক আছে, টেকনোলজি মানে বুঝতে পারছো যে এখানে ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপার স্যাপার আছে, তো এটা আমরা দেখবো আজকে। তো চলো দেখি আমাদের কি আছে প্রথম টাইপটা, একটু দেখে ফেলি। আচ্ছা, এই দেখো প্রথম আমি এখানে কয়েকটা টাইপে ভাগ করছি, তার মধ্যে প্রথমে টাইপ অনা কি আছে দেখো, টিস্যু কালচার প্রযুক্তি। আচ্ছা, অর্থাৎ টিস্যু কালচার প্রযুক্তি বলতে কি বোঝায়, যে টিস্যুকে নিয়ে এখানে কি করব, ইঞ্জিনিয়ারিং করব, তাই না? তো চলো আমরা এমসিকিউগুলো দেখতে থাকি এবং এর সাথে কি বেসিকটা একদম ক্লিয়ার করব। ঠিক আছে, চলো দেখি তো কি আছে আমাদের। বলছে বোর্ড ভিত্তিক এমসিকিউ। আচ্ছা, হ্যাঁ, এই যে দেখো এমসিকিউ কি বলছে, টিস্যু কালচার প্রযুক্তির কালচার মিডিয়ামের প্রধান উপাদান কি? আচ্ছা, তাহলে কালচার মিডিয়ামটা কি বুঝতে পারছো? কালচার মিডিয়ামটা কি? মিডিয়াম মানে হচ্ছে, কালচার মানে হচ্ছে চাষ করা। কালচার মানে কি, সরি কালিটা আমি একটু চিকন করে নিই। হ্যাঁ, তো কালচার মানে কি, আর একটা কি জানতে হবে, মিডিয়াম মানে কি। তো কালচার মানে মনে রাখবা হচ্ছে, কালচার মানে হচ্ছে চাষ করা, আর মিডিয়াম মানে হচ্ছে কি স্থানটা। বুঝতে পারছো? তাহলে কি বলছে, টিস্যু কালচার প্রযুক্তির যে কালচার মিডিয়াম, ওই যে কালচার মিডিয়াম, অর্থাৎ ধরো এইখানে আমি একটা কি, ধরো এই যে এইখানে আমি কি করব, চাষবাস করব। তাহলে এই যে চাষ করব, অর্থাৎ এখানে কি চারা আছে ধরো, তো এইগুলো হচ্ছে কি চাষের স্থান, আর এটা কি এগুলো চারাগুলা। তো এই যে মিডিয়ামটাই, যেখানে তো মিডিয়ামগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ কি একটা উদ্ভিদের চারা জন্ম নিলে তাকে তো খাবার খাইতে হবে, তাকে তো পুষ্টি উপাদান পেতে হবে। তো পুষ্টি উপাদানগুলো পাওয়ার যে উপাদান, এই যে মিডিয়ামটা তৈরি করা হয়েছে, এই মিডিয়াম থেকে তো সে কি উপাদানটা নিবে, তাই না? তো এই যে উপাদানটার প্রধান উপাদানটা হচ্ছে কি জানো, প্রধান উপাদান হচ্ছে অ্যাগার। কি? অ্যাগার। তো অ্যাগার মানে কি, অ্যাগার হচ্ছে এক ধরনের শৈবাল। হ্যাঁ, শৈবাল। তো এই শৈবালটা কি করে, এইখানে কি চারাগুলোকে পুষ্টি দেয়। কি দেয়? যে চারা আছে এটার কাজ কি, পুষ্টি যোগান দেবে। পুষ্টি যোগান দেয়। বুঝতে পারছো? তাহলে কি হলো, টিস্যু কালচার প্রযুক্তির কালচার মিডিয়ামের প্রধান উপাদান কি, তাহলে অ্যাগার। অ্যাগার অ্যাগার, আচ্ছা এই জায়গা, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, যদি এটা আমরা বুঝে থাকি তো নেক্সট আমরা কোশ্চেনটা দেখবো। চলো নেক্সট কোশ্চেন কি বলছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, যে আগার গাছ কোথায় পাওয়া যায়? আচ্ছা, এটা একদম কি, এটা আসলে বোঝানোর কিছু না, এটা মনে রাখতে হবে, আমাদের বইয়ে আছে। এটা আমরা মনে রাখবো যে আগার গাছ কোথায় পাওয়া যায়, এটা মনে রাখবো শুধু, জাস্ট আর কিছু না। মনে রাখবা যে এটা পাওয়া যায় হচ্ছে মৌলভীবাজার। কোথায় পাওয়া যায়? মৌলভী বাজার। ঠিক আছে, তো দেখো কোথায় আছে, এই যে আমাদের ডি নাম্বার অ্যান্সার। বুঝা গেছে? তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। হ্যাঁ, নেক্সট কোশ্চেন কি বলছে, টিস্যু কালচারের উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ হতে পৃথকীকৃত অংশের নাম কি? আচ্ছা, মাতৃ উদ্ভিদ থেকে, তাহলে আমরা ধরো এটা একটা উদ্ভিদ। তো উদ্ভিদ থেকে কি করি আমরা, প্রথমে কিছু একটা অংশ নিয়ে নিই। হ্যাঁ, ধরো যে কিছু একটা অংশ নিলাম, ধরো কিছু একটা অংশ আমরা এখান থেকে একটু কট করে নিলাম। হ্যাঁ, এটুক নিলাম, তো ধরো এই যে এরকম এটা নিলাম, এই যে তারপর কি করব, এটাকে কালচার মিডিয়ামে দেবো। ঠিক আছে, তো এই যে এটা কি ছিল, প্ল্যান্ট,
প্ল্যান্ট মানে কি, এটা মাতৃ উদ্ভিদ না, তো এটাকে কি বলবো আমরা, মাতৃ উদ্ভিদ বা কি প্ল্যান্ট। এই যে প্ল্যান্টের কি এটা একটা অংশ না, অর্থাৎ কি এটা কি এই প্ল্যান্টের একটা অংশ না, বোঝার চেষ্টা করো যে এইটা দারুণ, এইটা এটা দিই, এই যে এইটা কি, এইটা এই উদ্ভিদটার একটা অংশ না, এই যে এইটা এই উদ্ভিদের কি একটা ক্রপ করা অংশ না, তাহলে এটা যদি প্ল্যান্ট হয় তাহলে এটা কি হবে, প্ল্যান্টের একটা সাবেক অংশ না, অর্থাৎ এটা কি প্ল্যান্টের একটা আগে একটা অংশ ছিল, তো এটাকে কি বলে এক্স প্ল্যান্ট, কি বলবে, সরি এটাকে বলে হচ্ছে তাহলে এক্স প্ল্যান্ট, বাংলায় লেখে এভাবে এক্স প্ল্যান্ট, তাই না, বুঝতে পারছো যে এটা যেহেতু এই প্ল্যান্টের সাবেক অংশ তাই এটাকে কি বলছি আমরা এক্স প্ল্যান্ট। তাহলে কি বলছে উদ্ভিদ, মাতৃ উদ্ভিদ, এটা মাতৃ উদ্ভিদ, মাতৃ উদ্ভিদ থেকে পৃথকীকৃত অংশের নাম কি এক্স প্ল্যান্ট, ঠিক আছে, বুঝতে পারছো, এইটা তো আশা করি বুঝে গেছো সবাই, তাই না। তো চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি কি আছে। আমরা যদি এইভাবে পড়ে ফেলি সবগুলো কোশ্চেন তো আমাদের জন্য কোনো কিছুই কি থাকবে না, মানে বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো চলো দেখি আমরা একটু মেরিস্টেম কালচার। আচ্ছা, এই কালচারের উদ্দেশ্য কি এটা বলছে, শোনো। মেরিস্টেম মানে কি জানো, মেরিস্টেম মানে হচ্ছে ভাজক, কি ভাজক টিস্যু। কালচার মানে তো আমরা জানি, কালচার মানে কি স্থান না যেখানে, তো ভাজক টিস্যু বলতে কি যেগুলা হচ্ছে কি যে কোষগুলা বিভাজন হইতে পারবে, ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে বিভাজিত হইতে পারবে এবং কচি কচি অংশ থাকে, এগুলো কি বিভাজিত হইতে পারে, বিভাজিত হতে পারে। আর একটা জিনিস মনে রাখবো, এগুলো কি জীবাণুমুক্ত টিস্যু, ভাজক টিস্যুগুলা কি জীবাণুমুক্ত। কেন, যদি বলা হয় কেন এরা জীবাণুমুক্ত, কারণ কি এগুলো কচি কচি অবস্থায় থাকে, কি কচি অবস্থায় থাকে, তাই থাকে এর জন্য, বুঝতে পারছো যে এটা কি মেরিস্টেম মানে হচ্ছে কি ভাজক টিস্যু, ভাজক টিস্যু মানে কি যে এগুলো হচ্ছে কি ভাজক টিস্যু, তাই না, ভাজক টিস্যু মানে কি বিভাজিত হতে পারে যারা, আবার এই টিস্যুগুলো কি থাকে জীবাণুমুক্ত অবস্থায় থাকে, কেন থাকে, কারণ এগুলো কি একদম কচি অবস্থায়, কচি অবস্থায় বলতে কি, তাহলে এই কোষগুলো কোথায় পাবো আমরা, যদি বলা হয় যে কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায় এরকম কোশ্চেন হইতেও পারে, কোথায় পাওয়া যায়, তো এটা মনে রাখবা কচি পাতায়, কাণ্ডে, এগুলাতে পাবো এগুলো, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটার কি উদ্দেশ্য কি, এই মেরিস্টেম কালচারের উদ্দেশ্যটা কি, তাহলে রোগমুক্ত চারা উৎপাদন না, কারণ এটা জীবাণুমুক্ত রাখে না, তাহলে কি রোগমুক্ত চারা উৎপাদন, বুঝতে পারছো কেন এটা রোগমুক্ত চারা উৎপাদন করে। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখি আমরা। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নিচের কোন প্রক্রিয়ার দ্বারা হ্যাপ্লয়েড চারা উৎপাদন করা, হ্যাঁ আচ্ছা হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড মানে কি বলতো, হ্যাপ্লয়েড মানে কি, হ্যাপ্লয়েড মানে এন, তাই না, অর্থাৎ কি এক সেট ক্রোমোজোম থাকবে, এক সেট ক্রোমোজোম, তাই না। তো দেখো আমরা জানি কি পরাগধানী বা পরাগরেণু কি, এগুলো কি হ্যাপ্লয়েড না, তো এইখান থেকে কি তৈরি করা যাবে, হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করা যাবে, তাই না, হ্যাপ্লয়েড চারা উৎপন্ন করা যাবে, তাহলে কি এখান থেকে কি করা যাবে আমাদের হ্যাপ্লয়েড চারা উৎপাদন করা যায়, তাই না। তো দেখো কোথায় আছে, তো দেখো ভ্রূণ হবে না, মেরিস্টেম কালচার হবে না, প্রোটোপ্লাস্ট কালচার হবে না, তাহলে কি পরাগরেণু কালচার, অর্থাৎ যদি পরাগরেণুকে আমরা কালচার করি তাহলে এখান থেকে কি হবে হ্যাপ্লয়েড চারা উৎপাদন করা যাবে, বুঝা গেছে। তো চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনটা দেখবো আমাদের কি
কি আছে, আসো। নেক্সট কোশ্চেন কি বলছে, নিচের কোনটির মাধ্যমে রোগমুক্ত উদ্ভিদ পাওয়া যায়? আচ্ছা, রোগমুক্ত উদ্ভিদ কোথায় পাওয়া যায় আমরা এর আগে পড়ে আসছি, বলো তো। মেরিস্টেম কালচার না, মেরিস্টেম কালচার, এইখানে আমরা কি রোগমুক্ত চারা পাই। হ্যাঁ, তো মেরিস্টেম কালচারের বাংলা যেন কি, ভাজক টিস্যু কালচার, তাই না? মনে আছে তো নাকি? তাহলে দেখো, ভ্রূণ হবে না, ভাজক টিস্যু এটা হবে, হ্যাঁ, পরাগধানী কালচার হবে না, কক্ষমুকুল কালচার হবে না, তাহলে কি হবে? এই যে ভাজক টিস্যু কালচার। কেন হবে? কারণ ভাজক টিস্যু কালচার মানে কি, মেরিস্টেম কালচার। আর আমরা দেখে আসছি, আমরা কি দেখে আসছি, যে রোগমুক্ত উদ্ভিদ কোথায় তৈরি হয়, পাওয়া যায়? মেরিস্টেম কালচারে না? আমরা তো এটা দেখে আসছি, তাই না? আর প্রথমেই দেখে আসলাম না এটা? আচ্ছা, চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে, যে নেক্সট যে কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করব সেটা বলছে কি, এনসিটিভি অনুমোদিত বিভিন্ন বইয়ের যে প্রশ্নগুলো আছে, হ্যাঁ, একটু তোমরা ভাবতে পারো যে আমি কেন এইগুলো পড়াই। অ্যাকচুয়ালি হচ্ছে বিষয়টা হচ্ছে যে তোমার যখন আমাদের বোর্ড এক্সাম হয় তখন দেখা যায় এনসিটিভি অনুমোদিত যে বইগুলো আছে বইগুলোতে স্যার বা ম্যাম আসলে কী ধরনের কোশ্চেনগুলো দিয়েছিল, তো ওইটার টাইপেই তোমার কি বোর্ডের যে প্রশ্নগুলো আসে 25টা কে ওইগুলো ওইখান থেকে দেয় ম্যানেজ করে। তো তুমি যদি এই যে কোশ্চেনগুলো ঠিকমতো প্র্যাকটিস করো এবং এটার সাথে যেটার সাথে রিলেটেড আছে যে কথাবার্তাগুলো এগুলো যদি একটু বুঝে ফেলো, তাহলে এটা তোমার কি এক্সামের জন্য অনেক হেল্পফুল হবে। বুঝতে পারছো? এই জন্য আমি এগুলোকে বাছাই করছি। তুমি অনেক সময় দেখবা যে বোর্ডের যে কোশ্চেনগুলো আসছে, যে কোশ্চেনগুলো আসছিল, যে বোর্ড প্রশ্নগুলা, এই বোর্ড প্রশ্নের সাথে কি এই বইয়ের প্রশ্ন কি মিলে যাচ্ছে হুবহু। তুমি খেয়াল করে দেখবো স্লাইডে বইয়ের প্রশ্ন মেলে। বুঝতে পারছো? এই জন্যই এটাকে আমি কোরিলেট করে পড়াচ্ছি, যাতে তোমাদের জন্য উপকার হয়। তো চলো আমরা দেখি কোশ্চেনগুলো দেখি। দেখো, প্রথমে কি কোশ্চেন বলছে, পুষ্টি মাধ্যমে স্থানান্তরের পূর্বে কোনটিকে সারফেস স্টেলাইজ নিতে হবে? হ্যাঁ, আচ্ছা, ধরো স্টেলাইজ মানে কি, স্টেলাইজ মানে কি বলো তো, স্টেলাইজ মানে কি? স্টেলাইজ মানে হচ্ছে জীবাণুমুক্তকরণ। জীবাণুমুক্তকরণ, বুঝতে পারছো? তো পুষ্টি মাধ্যমে স্থানান্তরের পূর্বে কোনটিকে সারফেস স্টেলাইজ করতে হবে, এটা মনে রাখবা। এক্সপ্ল্যান্ট কি? এক্সপ্ল্যান্ট কি? বোঝা গেছে তো? কাকে বলবো? এক্সপ্ল্যান্ট কি। তো চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি কি আছে। নেক্সট কোশ্চেন আমাদের, আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছে, গ্যালাস মিডিয়ামে পিএইচ কত রাখা হয়? আচ্ছা, এটা মনে রাখবা, এটা মুখস্থ আমাদের 5.5 থেকে 5.8। এখানে বলার কিছু না, এটা মনে রাখতে হবে যে পিএইচ রেঞ্জটা কত আসলে। বুঝতে পারছো? এইটা তো বোঝানোর কিছু নাই, কিছু কিছু এমসিকিউ আছে যেগুলো তোমাকে কি মনে রাখতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে অনেক ট্রিক্স ব্যবহার করা যায়, তো এইটার ক্ষেত্রে ট্রিক্স দরকার নেই, কারণ কি এই চ্যাপ্টার থেকে যদি কোনো পিএইচ আসে জাস্ট এইটাই আসবে। তো এটা কোথায় আছে আমাদের? বি নাম্বারে। আচ্ছা চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখি আমরা। হ্যাঁ, নেক্সট কোশ্চেন কি বলছে, কোন বিজ্ঞানী মত প্রকাশ করেন যে প্রতিটি সজীব উদ্ভিদ কোষের সম্পূর্ণ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতা আছে? আচ্ছা, সম্পূর্ণ উদ্ভিদের পরিণত হওয়ার ক্ষমতা আছে, অর্থাৎ কি এখানে টোটাল পাওয়ারের কথা বলছে। মনে রাখবা, টোটাল পাওয়ার, বা কখনো কখনো বলতে পারে টটিপটেন্সি। টটিপটেন্সি, বুঝতে পারছো? তো কখনো এইটাও বলতে পারে। এই টটিপটেন্সি মানে হচ্ছে কি টোটাল পাওয়ার। তো এটা কোন বিজ্ঞানী প্রকাশ করছে? এটা মনে রাখবো, এটা হচ্ছে কে বলছে? মর্গ্যান। কে বলছে? মর্গ্যান। বুঝতে পারছো? তো এটা কে বলছে? মর্গ্যান বলছে। তো এইটা আসলে বোঝানোর কিছু না, এটা মনে রাখবো জাস্ট, হ্যাঁ, যে কোন বিজ্ঞানীর নাম ওইরকম আসে না, তো এটা আসতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট আছে, এটা মনে রাখো। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট আছে, এটা বেশ ভালো।
আচ্ছা চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। কি বলছে, হ্যাপ্লয়েড উদ্ভিদে কি প্রয়োগের মাধ্যমে ডিপ্লয়েড হোমোজাইগাস উদ্ভিদ উৎপাদন করা সম্ভব? আচ্ছা মনে রাখবা যে কলিচিসিন কলচিসিন নামক রাসায়নিক পদার্থ প্রয়োগের মাধ্যমে কলচিসিন নামক রাসায়নিক পদার্থ প্রয়োগের মাধ্যমে ডিপ্লয়েড হোমোজাইগাস উদ্ভিদ উৎপাদন করা সম্ভব। হ্যাঁ, তো দেখে এনে ইথিলিন না অক্সিন হবে না, কুইনাইন হবে না, তাহলে কি হবে? কলচিসিন। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি কি আছে। আসো, বলছে কৃত্রিম বীজে অঙ্কুরোদ্গমের সুবিধার জন্য কি দিয়ে জেল তৈরি করা হয়? আচ্ছা এটাও একটু মুখস্থ, হ্যাঁ এটা বোঝানোর এরকম কিছু নাই, এখন আমরা বুঝবো না এটা, যে কৃত্রিম বীজে কি অঙ্কুরোদ্গমের সুবিধার জন্য হ্যাঁ কি ব্যবহার করা হয় দেখো, মনে রাখবা যে সোডিয়াম और ক্যালসিয়াম অ্যালজিনেট, কি অ্যালজিনেট, এটা ব্যবহার করা হয় যখন কৃত্রিম বীজ অঙ্কুরোদ্গমের সময়। বুঝতে পারছো? তাহলে এটা কোথায় আছে দেখি, জেলাটিন না হবে না, 11 হবে না, তাহলে এই যে দেখো সি নাম্বার অপশনে বুঝা গেছে, এটা হবে কি সোডিয়াম বা ক্যালসিয়াম অ্যালজিনেট। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি কি আছে। হ্যাঁ নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, যেসব উদ্ভিদের বীজের জীবনী শক্তি কিছুদিনের মধ্যে নষ্ট হয় তাদের কোনটি সংরক্ষণ করতে হবে? আচ্ছা তাদের কোনটি সংরক্ষণ করতে হবে, এটা মনে রাখবা, জীবনী শক্তি যে কিছুদিন নষ্ট হয় তাদের কি ভাজক টিস্যু সংরক্ষণ করতে হবে। কেন বলো তো? ভাজক টিস্যু মানে কি? বিভাজন না, বিভাজন হতে পারে, দ্রুত বিভাজন হতে পারে, মনে রাখবা এটা কি দ্রুত হইতে পারে। তো এই জন্য কি করতে হবে আমাদের? ভাজক কলা। আচ্ছা এটা একটা জিনিস মাথায় রেখো যে টিস্যুর বাংলা হচ্ছে কি, টিস্যুর বাংলাই হচ্ছে কিন্তু কি কলা। ঠিক আছে, আচ্ছা তো কি হবে আমাদের? ভাজক কলা। হ্যাঁ, তো চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, উন্নত জাতের গম উৎপাদনে কোন পদ্ধতিকে কাজে লাগানো হয়? এটা হচ্ছে কি সোম্যাটিক হাইব্রিডাইজেশন। হ্যাঁ, সোম্যাটিক হাইব্রিডাইজেশন ডি নাম্বার, এটা মনে রাখবা। হ্যাঁ, যে গম উৎপাদনের কোন পদ্ধতিকে কাজে লাগানো, এগুলো একটা পদ্ধতি। হ্যাঁ, এটা বোঝানোর কিছু নাই। নেক্সট কোশ্চেনটা আমরা একটু দেখবো, চলো। আচ্ছা কি বলছে, টিস্যু কালচার প্রযুক্তির প্রাথমিক উদ্দেশ্য হলো কি? আচ্ছা টিস্যু কালচার মানে কি? একটা বীজ থেকে নতুন একটা বীজ কি নাকি একটা প্ল্যান্ট থেকে, মাতৃ উদ্ভিদ থেকে নতুন একটা চারা তৈরি করা বা নতুন একটা উদ্ভিদ তৈরি করা, তাই না আমাদের? তো দেখো এখানে কি বলছে, বেশি টিস্যু উৎপাদন না, এটা হবে না। উন্নত মানের বীজ উৎপাদনের জন্য না, এটা হয় কিন্তু এটা তো না আসলে আমার উদ্দেশ্য। কি বলছে প্রাথমিক যে উদ্দেশ্যটা কি, নতুন জাতের টিস্যু সৃষ্টি না, এটাও না। কিন্তু দেখো বিভাজনক্ষম অঙ্গ থেকে নতুন চারা উৎপাদন, প্রাথমিক উদ্দেশ্যটা কি? যে টিস্যু কালচার প্রযুক্তির প্রাথমিক উদ্দেশ্যটা কি? যে শুধুমাত্র জাস্ট একটা আমাদের উদ্ভিদ থেকে জাস্ট কি যাতে প্রাথমিক একটা অবস্থা যাতে হইতে পারে। ঠিক আছে না, এটা আমরা চাই। এটা কি হবে? বি নাম্বার, যে বিভাজনক্ষম অঙ্গ থেকে এখান থেকে এখানে একটা কি নিলাম আমরা, কচি একটা অবস্থা নিলাম, কচি পাতা, ধরো এখান থেকে একটা কোষ নিলাম, জাস্ট এখানে দেখলাম যে এটা থেকে কি করব, নতুন চারা উৎপন্ন, তখন কি হলো এখানে নতুন অনেকগুলা চারা তৈরি হইতে পারে। হ্যাঁ এটা হইতে পারে, তো এটা কোথায় হবে? বি নাম্বার আছে।
ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখি আমরা। কি বলছে, কোন ধরনের মিলনকে সাইব্রিড বলে? আচ্ছা, সাইব্রিডের মিলন বলা হচ্ছে যদি কখনো নিউক্লিয়াসের মিলন না হয়ে, ধরো দুইটা কোষ আছে, দুইটা কোষের মধ্যে, ধরো দুইটা কোষ নিউক্লিয়াস, তো কি হলো, এই নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের মিলন হবে না। কার মিলন হবে? এই যে এই অংশগুলো আছে না, এদের আর এই যে এদের, বুঝছো? এদের আর এদের, এগুলোকে কি বলে? নিউক্লিয়াস ব্যতীত কোষের মধ্যে যা থাকে এদেরকে কি বলে? সাইটোপ্লাজম বলে না? তাহলে কি হবে? সাইটোপ্লাজমের কি হলো? সাইটোপ্লাজম প্লাস সাইটোপ্লাজম। এই যে এদের যে মিলনটা, এদেরকে কি বলে? এদেরকে বলা হচ্ছে তোমার হচ্ছে সাইব্রিড। বোঝা গেছে? তাহলে কোন ধরনের মিলনকে সাইব্রিড বলবে? সাইটোপ্লাজম আর সাইটোপ্লাজমের। সাইটোপ্লাজমের সাথে কার? সাইটোপ্লাজমের। কোথায় আছে এটা? বি নম্বরে। ঠিক আছে, বুঝতে পারছো? আশা করি এটা বুঝতে পারছো। তো চলো আমরা নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা দেখি কি আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, ক্যালাস তৈরিতে উদ্ভিদের কচি অংশ ব্যবহারের কারণ কি? আচ্ছা, এর আগেই বলছি যে ক্যালাস তৈরিতে উদ্ভিদের প্রয়োজন কারণটা কি? কচি পাতা নেওয়ার কারণটা কি, বা কচি উদ্ভিদ এগুলো কি দ্রুত বিভাজন হতে পারবে না? দ্রুত বিভাজন হতে পারে, সরি, দ্রুত বিভাজন হতে পারে। ঠিক আছে, তাহলে দেখো এই যে দ্রুত বিভাজনে সক্ষম। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, আমাদের এরই সাথে যে গত যে টাইপ 1 শেষ, হ্যাঁ, তো আমরা এখন টাইপ 2 দেখবো। দেখো টাইপ 2তে কি বলছে, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। ঠিক আছে, তো চলো এই টাইপটা আমরা দেখে ফেলি কি কি কোশ্চেন আছে। এইটা অনেক মানে ইম্পর্টেন্ট একটা টাইপ, হ্যাঁ, এটা মনে রাখবা, মাস্ট আসবে এখান থেকে একটা কোশ্চেন। কি মাস্ট কোশ্চেন আসবে, হ্যাঁ। এটা খুব আমরা ভালো করে পড়বো এবং এটা আমরা স্টার মার্ক করবো, 3 স্টার, হ্যাঁ। চলো নেক্সট দেখি এখন কি কি কোশ্চেন আছে। বোর্ড ভিত্তিক এমসিকিউ প্রশ্নগুলো দেখবো। চলো কি কি এমসিকিউ। আচ্ছা, এই যে বলছে দেখো, রোগ প্রতিরোধী জাত উদ্ভাবনের নিম্নের কোন জিনটি ব্যবহৃত হয়? হ্যাঁ, মনে রাখবা সিপি ব্যবহৃত হয়। কি সিপি? সিপি মানে হচ্ছে কি কোড প্রোটিন। কি কোড প্রোটিন? তো এই কোড প্রোটিনটা হচ্ছে কি ভাইরাসের কি থেকে তৈরি করা হয়েছে, হ্যাঁ। তো এর কাজটা কি, একটা উদ্ভিদ এই জিনটার কাজটা হচ্ছে কি, একটা উদ্ভিদ যাতে যেন ভাইরাসে আক্রান্ত না হয়। না হয়, বোঝা গেছে? তাহলে এটা কি কোড প্রোটিন। এটা কি বলে? এটাকে বলে এক ধরনের জিন। এটা কি এক ধরনের জিন, মনে রাখবা এটা। ঠিক আছে, তাহলে এটা কোথায় আছে? দেখো সিপি। বুঝা গেছে? যেটা বুঝে থাকো তাহলে আমরা নেক্সট কোশ্চেনটা দেখবো। চলো নেক্সট কোশ্চেনটা কি আছে দেখো। কি বলছে, প্রোটিনের ক্ষুদ্র গ্রুপ হলো ইন্টারফেরন। প্রোটিনটি নিম্নের কোন জীবের আক্রমণ রোধে কাজ করে? আচ্ছা, মনে রাখবা যে ভাইরাস থেকে কি ইন্টারফেরন, এটা মনে রাখবা। আর ব্যাকটেরিয়া কে হচ্ছে অ্যান্টিবায়োটিক।
এটা মাথায় রাখবা, হ্যাঁ। ভাইরাস রিলেটেড ইন্টারফেরন পাইলে দেখবা ভাইরাস, অ্যান্টিবায়োটিক পাইলে ব্যাকটেরিয়া, হ্যাঁ, বা ভাইরাস পাইলে ইন্টারফেরন, ব্যাকটেরিয়া পাইলে অ্যান্টিবায়োটিক। ঠিক আছে? তাহলে কোন জীবের আক্রমণ থেকে রোধে কাজ করে এটা? অবশ্যই কী হবে? ভাইরাস। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। তো নেক্সট কোশ্চেনটা আমরা দেখবো, চলো। নেক্সট কোশ্চেন কি বলছে, রিকম্বিনেট ডিএনএ ধাপ কোনটি? আচ্ছা, ধাপ। রিকম্বিনেট ডিএনএ, রিকম্বিনেট ডিএনএ বলতে কি বোঝায়? ধরো এটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ আমাদের। তো রিকম্বিনেট ডিএনএর কাজটা কি, মানে এটা কীভাবে করা হয়? দেখা গেল যে এখান থেকে আমরা কি এই ডিএনএটা কাটলাম, কি করলাম? ক্রপ করলাম। ক্রপ করে কি হয়, যে এটা একটা ডিএনএ থাকলো না, তাহলে এটাকে কি করব আমরা, নতুন আর একটা যে আছে, নতুন আর একটা ডিএনএ আছে মনে করো, এইটাকে এখানে তুলে নিয়ে এসে এখানে লাগাবো। কোথায় লাগাবো? এইখানে, এই যে লাগাইলাম। দেখো তাহলে এটা কি হলো? রিকম্বিনেট ডিএনএ হলো না? মানে ডিএনএকে নিয়ে কি নতুন একটা ডিএনএ তৈরি হলো না? এই যে, তো এখান থেকে কাটলাম, কাটার পর এখানে নিয়ে এসে লাগাইলাম, তাহলে এখানে কি কাটা লাগবে, এখানে কি লাগবে? জোড়া লাগাইতে হবে। তো দেখো অনুচরা সৃষ্টি না, বাহক দ্বারা জিন খণ্ড করা হয় না, এক্সপ্ল্যান্ট সংগ্রহ করে কর্তন না, এটাও না। তাহলে কি? লাইগেজ এনজাইম। লাইগেজ মানে কি মনে রাখবা, যে লাইগেজ এক ধরনের কি এনজাইম। এটার কাজ কি? জোড়া লাগানো। ঠিক আছে? তাহলে দেখো কি হবে, ধাপ কোনটি? লাইগেজ এনজাইমের ব্যবহার। বুঝতে পারছো? চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে, এসআইটি প্রযুক্তি ব্যবহার করা হয় কোন শিল্পে? আচ্ছা, তো মনে রাখবা এটা হচ্ছে কৃষি শিল্পে ব্যবহার করা হয়। কোথায়? এই যে এই প্রযুক্তিটা ব্যবহার করা হয় হচ্ছে কৃষি শিল্পে বা এগ্রিকালচারে। কোথায়? এগ্রিকালচার বা কৃষি ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে কোথায় আছে? যে কৃষি। চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। নিচের কোনটি জলাতঙ্ক চিকিৎসায় সাফল্য অর্জন করেছে? আচ্ছা, জলাতঙ্কর সাথে রিলেটেড কথা হচ্ছে ভাইরাস জনিত রোগ। এটা একটা কি? জলাতঙ্ক কি? একটা ভাইরাস জনিত রোগ। ভাইরাস জনিত রোগ, তাই না? আচ্ছা, তারপর তোমরা বলো ভাইরাসের সাথে কি রিলেটেড? আবার আমরা জানি ইন্টারফেরন না? তাহলে কি নিচের কোনটি জলাতঙ্ক চিকিৎসায় সাফল্য অর্জন করেছে? তাহলে কি হবে? ইন্টারফেরন। বুঝতে পারছো? তাহলে এটা যদি বুঝি আমরা, তো চলো নেক্সট কোশ্চেনটা দেখি কি বলছে। কি কোনটি প্রাচীন কি কোনটি প্রাচীন জৈব প্রযুক্তি? আচ্ছা, মনে রাখবো অ্যালকোহল। অ্যালকোহল হচ্ছে কি প্রাচীন জৈব প্রযুক্তি। হ্যাঁ, অ্যালকোহল হচ্ছে প্রাচীন জৈব প্রযুক্তি, এটা মনে রাখতে হবে। কি হবে? অ্যালকোহল সৃষ্টি। তো চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। নেক্সট কোশ্চেন কি বলছে, প্লাজমিডের ক্ষেত্রে প্রযোজ্য হলো কি? আচ্ছা আচ্ছা, প্লাজমিড কি এটা একটু আমরা পড়ে ফেলি। প্লাজমিড হচ্ছে, ধরো এটা একটা ব্যাকটেরিয়া, হ্যাঁ, এটা একটা ব্যাকটেরিয়া, এগুলো কি? এগুলো হচ্ছে রাইবোজোম, আর এইটা হচ্ছে কি? প্লাজমিড। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি কি এটা কি? প্লাজমিড। তো প্লাজমিডকে কি বলা হয়? এটা হচ্ছে কি এক্সট্রা ডিএনএ, এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ, এবং এটা কি বৃত্তাকার
বৃত্তাকার, তারপর দ্বিসূত্রক, বাহক হিসেবে কাজ করে। এটা কি ছিল? প্লাজমিড। হ্যাঁ, প্লাজমিডের ক্ষেত্রে কোনটি প্রযুক্ত কি? তাহলে দেখো প্রথমেই আছে ইহা বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু। আচ্ছা, আমরা অন্য কালি নেই, তাহলে কি হবে? ইহা বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু। ঠিক আছে, বোঝা গেছে? তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি কি আছে। বলছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে প্লাজমিড ডিএনএ কর্তৃত অংশে টার্গেট ডিএনএ জোড়া লাগানোর জন্য কোন এনজাইম ব্যবহার করা হয়? আচ্ছা, মনে রাখবা যে কাটার জন্য ব্যবহার করা হয় হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। কি? রেস্ট্রিকশন এনজাইম। আর জোড়া লাগানোর জন্য ব্যবহার করা হয় হচ্ছে লাইগেজ এনজাইম। কোন এনজাইম? লাইগেজ এনজাইম। ঠিক আছে, তাহলে কি হবে? এখানে কি বলছে? জোড়া লাগানোর জন্য কোন এনজাইম ব্যবহার করা হবে? লাইগেজ এনজাইম। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি কি আছে। নেক্সট কোশ্চেন কি বলছে? জিন প্রকৌশলে ডিএনএর খণ্ডিত অংশে কোন এনজাইম জোড়া লাগানো? ওই সেম আগে যেটা দেখলাম, এটা জোড়া লাগানোর জন্য কি হয়? লাইগেজ এনজাইম। বুঝা গেছে? দেখছো যে এটা রাজশাহী বোর্ড 16তেও আসছে, আবার দেখো চট্টগ্রাম বোর্ড 16তে আসছে, কিন্তু দেখো কথাটা একটু চেঞ্জ। এই ক্ষেত্রে বলছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে প্লাজমিডের ডিএনএ কর্তৃত অংশ টার্গেট ডিএনএ জোড়া লাগানোর জন্য কোন এনজাইম ব্যবহার করা হয়? আর পরবর্তী কোশ্চেনটা দেখো কি বলছে, কত সহজ করে বলছে রাজশাহী বোর্ডে আবার, যে জিন প্রকৌশলে ডিএনএ খণ্ডিত অংশে কোন এনজাইম জোড়া লাগায়। একই সালে দুইটা বোর্ডে কোশ্চেন আসছে এবং একই কোশ্চেন। দেখছো, মানে টপিকটা একই, খালি কথা বলার ধরনটা, প্রশ্ন করার ধরনটা কিন্তু ভিন্ন, উত্তরটা আবার একই। ঠিক আছে, একটু বুঝতে হবে, ঠান্ডা মাথায় চিন্তা করবা, দেখবে বায়োলজি সব প্রশ্ন তুমি পারছো। কিন্তু এখানে যার যত বেসিক ক্লিয়ার থাকবে তত ভালো অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, বলছে আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এখানে হয়তো হবে কোনটি। হ্যাঁ, এখানে হবে একটু ভুল করেছে। সরি, হ্যাঁ বলছি কোনটি জিনোম সিকোয়েন্সের প্রয়োগ ক্ষেত্র। হ্যাঁ, কি বলছে? কীট পতঙ্গ রোধী উদ্ভিদ সৃষ্টি ও ইন্টারফেরন উৎপাদন, কীট পতঙ্গ রোধী উদ্ভিদ সৃষ্টি ও ইনসুলিন উৎপাদন, ইন্টারফেরন ও ইনসুলিন উৎপাদন, উদ্ভিদ সৃষ্টি। আচ্ছা, সবগুলাই হবে জিনোম সিকোয়েন্সের জন্য, সবগুলাই। তাহলে কি হবে আমাদের? এইটাও হবে, এইটাও হবে, এইটাও হবে। তাহলে দেখো ডি নাম্বার অপশনে কি বলছে? কীট পতঙ্গ রোধী উদ্ভিদ সৃষ্টি, ইন্টারফেরন উৎপাদন, ইনসুলিন উৎপাদন, সব ক্ষেত্রে কি দরকার আমাদের? জিনোম সিকোয়েন্সে দরকার। ঠিক আছে, তো এটার অ্যান্সারটা কি দাঁড়াবে আমাদের? যদি আমি অ্যান্সারটা দিতে চাই তাহলে অ্যান্সার দাঁড়াবে ডি। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তো চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। আচ্ছা, বলছে নিচের কোনটিতে প্লাজমিড পাওয়া যায়? আচ্ছা, প্লাজমিড সবসময় মনে রাখবা যে অ্যাকচুয়ালি প্লাজমিডটা পাওয়া যায় হচ্ছে কি ব্যাকটেরিয়াতে। বেশিরভাগ ক্ষেত্রে কিসে পাওয়া যায়? ব্যাকটেরিয়ায় পাওয়া যায়, ব্যাকটেরিয়াতে পাওয়া যায়। তো কোন ব্যাকটেরিয়াতে? ইকোলাই ব্যাকটেরিয়াতে। তাহলে কি হবে? নিচের কোনটিতে প্লাজমিড পাওয়া যাবে? ইকোলাইতে। ঠিক আছে, বুঝতে পারছো? যদি এটা আমরা বুঝে থাকি তাহলে চলো আমরা পরের কোশ্চেনটা দেখব।
আচ্ছা, পরের কোশ্চেন কি বলছে, কোনটি জৈবিক কাঁচি? আচ্ছা, জৈবিক কাঁচি বা আণবিক কাঁচি কাকে বলা হয়? রেস্ট্রিকশন এনজাইমকে। কাকে? জৈবিক কাঁচি জৈবিক কাঁচি বলো আর আণবিক কাঁচি বলো। কি বলতে পারে? জৈবিক কাঁচি, আণবিক কাঁচি। আচ্ছা, কখনো কাঁচি না বলে কিন্তু কি বলতে পারে? ছুরি বলতে পারে। হ্যাঁ, তো এটাই বলা হয় কাকে? রেস্ট্রিকশন এনজাইমকে। দেখো, ইকোলাই একটা ব্যাকটেরিয়া, কলিসিন এটা একটা রাসায়নিক পদার্থ, ভিব্রিওসিন এটাও হচ্ছে কি ভিব্রিও থেকে বের হয় রাসায়নিক পদার্থ। দেখো, একটা ইকো আর আই এটা হচ্ছে কি, এটাই হচ্ছে এক ধরনের হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। হ্যাঁ, বুঝতে পারছো? রেস্ট্রিকশন এনজাইম যেটা হচ্ছে কি জি এর মধ্যে হচ্ছে কি হয়? কাটে, জি এর মধ্যে কাটে। হ্যাঁ, তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগে সৃষ্ট নতুন জীবকে কি বলে? অবশ্যই কি নতুন যে ডিএনএ বা রিকম্বিনেন্ট ডিএনএ যে প্রযুক্তিটা ব্যবহার করতে হবে, রিকম্বিনেন্ট ডিএনএ, এখানে কি জিনটা পরিবর্তন করা হয় না? যে জিন যদি পরিবর্তন করা হয়, জিনসটা কি ট্রান্সফার করা হচ্ছে না? তাই এটার মাধ্যমে কি তৈরি করা হয়? জিনটাকে কি করা হয়? ট্রান্সফার করা হয়। কি করা হয়? ট্রান্সফার করা হয়, ট্রান্সফার করা হয়। তাহলে এখন এটাকে কি বলে? ট্রান্সজেনিক উদ্ভিদ, তাই না? নতুন যে উদ্ভিদটা তৈরি হবে তাকে কি বলবে? ট্রান্সজেনিক উদ্ভিদ। বুঝা গেছো? তাহলে এটা কি হবে আমাদের? ট্রান্সজেনিক উদ্ভিদ। বুঝতে পারছো? আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। চলো। আচ্ছা, পরের কোশ্চেন কি বলছেন, সেটা অনুমোদিত বইয়ের এমসিকিউ প্রশ্ন। হ্যাঁ, তো চলো আমরা এটা দেখি কি কি আছে। হ্যাঁ, টিকা উৎপাদন করা হয় কোন প্রযুক্তির মাধ্যমে? অবশ্যই মনে রাখবা যে এটা টিকাটা উৎপাদন করা হয় কি জীব প্রযুক্তির মাধ্যমে। কার মাধ্যমে? জীব প্রযুক্তি। বুঝতে পারছো? তাহলে কি হবে আমাদের? বি নাম্বার অ্যান্সার। বুঝা গেছে? আচ্ছা, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে, কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা হয়? আচ্ছা, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে। কি? রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে। আমরা একটু আগেই দেখে আসছি এটা। হ্যাঁ, তাহলে দেখো কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা হয়? রিকম্বিনেন্ট ডিএনএ। এই যে বি নাম্বার অ্যান্সার। বুঝতে পারছো? তো চলো আমরা পরের কোশ্চেন দেখি। আসলে ওই চ্যাপ্টারটা অনেক ছোট এবং কি এখান থেকে কনসেপ্টগুলো অনেক ইজি। হ্যাঁ, যেটার দেখা গেছে যে 40 to 50% আমরা এমনিতেই জানি। হ্যাঁ, যখন এই চ্যাপ্টারটা আমরা সিকিউ পড়বো বা একাডেমিক লেভেলে পড়বো তখন বুঝতে পারবো যে আসলে এটা কতটা সহজ বা ইজি। দেখো কি বলছে কোশ্চেনটা, রিকম্বিনেন্ট ডিএনএ পদ্ধতিতে ইকোলাই মানে বুঝছো? ইকোলাই ব্যাকটেরিয়াকে কাজে লাগিয়ে নিচের কোনটি তৈরি করা যায়? আচ্ছা, মনে রাখবা ইকোলাইকে কাজে লাগিয়ে হচ্ছে ইনসুলিন তৈরি করা হয়। কি তৈরি করা হয়? ইনসুলিন। ঠিক আছে, তাহলে কি হবে আমাদের? ইনসুলিন। চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। নেক্সট কোশ্চেন কি বলছে, প্লাজমিড পাওয়া যায় কোনটিতে? প্লাজমিড কোথায় পাওয়া যায়? আমি এর আগেই বলছি যে প্লাজমিডটা কোথায় পাওয়া যাবে? প্লাজমিড পাওয়া যাবে কোথায় বলতো? ব্যাকটেরিয়াতে। বুঝতে পারছো? তাহলে কোথায় পাওয়া যাবে? ব্যাকটেরিয়ায়। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি, যদি এটা আমরা বুঝে থাকি। আমরা পরবর্তী কোশ্চেন দেখি। তো পরবর্তী কোশ্চেনটা কি বলছে দেখো, কোষ বহির্ভূতভাবে ডিএনএ ক্লোনিংয়ের
কোষ বহির্ভূতভাবে ডিএনএ ক্লোনিং এর দ্রুততম পদ্ধতিকে কি বলে? আচ্ছা, তো একটা থেকে অনেকগুলো তৈরি করতে দ্রুততম উপায়টা হচ্ছে কি পিসিআর, বুঝছো? পিসিআর পদ্ধতি। তো এইটাকেই বলা হচ্ছে পিসিআর পদ্ধতির মাধ্যমে কি হয়, পিসিআর পদ্ধতিতে দ্রুত করা যায়। তো এটাকে বলা হচ্ছে পলিমারেজ চেন রিঅ্যাকশন। বুঝতে পারছো? তো এই পদ্ধতি ব্যবহার করে দ্রুত কি করা যাবে, ডিএনএ ক্লোনিং করা যাবে। তাহলে দেখো পলিমারেজ চেন রিঅ্যাকশন কোথায় আছে, ইলেকট্রোফরেসি না সিকোয়েন্সি না, এই পলিমারেজ চেন বিক্রিয়া। বুঝতে পারছো? আচ্ছা, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মূল উপাদান কোনটি? অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই কাজটা আমাদেরকে হেল্প করে কে, ব্যাকটেরিয়া। এটা মনে রাখবা কি, যে ব্যাকটেরিয়া মূল উপাদান হচ্ছে ব্যাকটেরিয়া। এখন ব্যাকটেরিয়াকে কি কাজে লাগাই আমরা, বাহক হিসেবে কাজে লাগাই, তাই না? আর কি হবে, ব্যাকটেরিয়া। বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ, চলো আমরা পরের কোশ্চেনটা দেখি কি আছে। পরের কোশ্চেন কি বলছে, আকরিক হতে ইউরেনিয়াম সিসার নিষ্কাশনে কি ব্যবহার করা হয়? হ্যাঁ, তো এই জিনিসটা আসলে হবে হচ্ছে জিএমও। তো এটা কিভাবে কাজ করে, যে অণুজীবকে কাজে লাগাইয়ে, হ্যাঁ, অণুজীবকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন স্থান হইতে আকরিককে কী করি, নিষ্কাশন করি। হ্যাঁ, অণুজীবগুলোকে কাজে লাগাই এবং কাজে লাগানোর পর কী করি, সেই যে স্থান হতে যে আকরিক আছে এগুলোকে কী করি আমরা নিষ্কাশন করি, বের করি, তুলে নিয়ে আসি। বুঝতে পারছো? তো এটা কি হবে আমাদের জিএমও। এই যে ডি নম্বর অ্যান্সার, জিএমও। হ্যাঁ, তো চলো পরের কোশ্চেন দেখি আমরা কি আছে। দেখো পরের কোশ্চেনটা কি বলছে, জৈব প্রযুক্তির অন্যতম মৌলিক হাতিয়ার কোনটি? এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করার ক্ষেত্রে দেখো আমাদের দুইটা জিনিস কাজে লাগছে। একটা কি, নাম্বার 1 ব্যাকটেরিয়া লাগছে, তারপর কি লাগছে, প্লাজমিড লাগছে, তাই না? তাহলে মৌলিক হাতিয়ার যদি বলে তোমার কোনটি, তাহলে তুমি বলবা হচ্ছে প্লাজমিড। বুঝতে পারছো? তাহলে মৌলিক হাতিয়ার হচ্ছে কি, আমাদের হচ্ছে প্লাজমিড। মনে রাখবা প্লাজমিড। আর প্লাজমিড কি সেটা তো আমি বলছি, প্লাজমিড কি সেটা আমি বলছি তোমাদের। তো চলো আমরা পরের কোশ্চেন দেখি কি আছে। আচ্ছা, পরের কোশ্চেনটা বলছে কি, প্লাজমিডের আণবিক ওজন প্রায় কত ডাল্টন? হ্যাঁ, তো এটা মনে রাখার বিষয় যে 10⁶ থেকে 20 × 10⁶ ডাল্টন। বুঝছো? এটা মনে রাখবা, এটা মনে রাখবা। তাহলে কোথায় আছে এটা, এই যে 10⁶ আচ্ছা সরি, কি হবে আমাদের অ্যান্সার, সি নাম্বার অ্যান্সার। বুঝা গেছে? তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে প্লাজমিডের ওজনটা কত ডাল্টন। হ্যাঁ, তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি কি আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে, পানিতে তেল শোধনে ব্যবহৃত হয়, হ্যাঁ কোনটি? আচ্ছা আচ্ছা, এটা মনে রাখবা, সিউডোমোনাস অ্যারিওজিনোজা। এটা ব্যবহৃত হয়। এটা কীভাবে ব্যবহৃত হয়, সমুদ্রের যে তেল থাকে সে তেলটাকে কি করে, এই ধরনের শৈবালটা কি করবে, পরিষ্কার করে ফেলবে। হ্যাঁ, তো যার কারণে একে বলা হয় কি, এটাকে আবার বলা হয় হচ্ছে সুপারবাগ। কি বলা হয়, সুপারবাগ। বোঝা গেছে? তো কী হয়, সমুদ্রের যে তেল থাকে ওই সমুদ্রের তেল সে কি পানি থেকে আলাদা করে ফেলে। হ্যাঁ, তো যার কারণে কি বলা হচ্ছে কি, যে পানিতে তেল শোধনে ব্যবহৃত হয় এই ধরনের শব্দ, এবং একে বলা হয় কি সুপারবাগ। ঠিক আছে? তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি কি আছে। নেক্সট কোশ্চেন কি বলছে, বর্তমানে আমেরিকায় চাষকৃত সোয়াবিনের কত ভাগ ট্রান্সজেনিক জাতের? আচ্ছা, কত ভাগ বলছে। হ্যাঁ, তো মনে রাখার বিষয় এটা, কত ভাগ,
এখানে বোঝানোর কিছু বিষয় না, মনে রাখবে এটা 45 হবে, 45 ভাগ। হ্যাঁ, এটা কোথায় আছে আমাদের? ডি নাম্বার আছে, বুঝতে পারছো? তো এইটা বোঝানোর কিছু নাই, এটা তোমাকে মনে রাখতে হবে। তারপর দেখো কি বলছে, ডলি নামক ক্লোন তৈরির জন্য। আচ্ছা, ক্লোন কি? এটা কোশ্চেন হতে পারে যে ক্লোন কি। ক্লোন কি তোমরা কমেন্টে বলবা, যে যার যার জানা আছে। তারপর আমি একটু বলে ফেলি। যে ক্লোন বিষয়টা হচ্ছে কি একদম হুবহু নকল। দেখা গেছে যে আমার দেহ থেকে একটা দেহকোষ নিয়ে একদম হুবহু আমার মতো তৈরি করা হলো। তো এইটাকেই বলা হচ্ছে ক্লোনিং। পদ্ধতিটার নাম হচ্ছে ক্লোনিং, আর এটাকে বলা হয় যে ক্লোন করা। হ্যাঁ, তো বর্তমানে এইটা হচ্ছে কি নিষিদ্ধ, কারণ হচ্ছে এটা অপরাধমূলক একটা বিষয়। এটা করা যাবে না। তো তারপর এটা করা হয়েছিল কখন? একটা ভেড়ার মাধ্যমে। যে কি, যে ডলি নামক ক্লোন তৈরির জন্য পল ডরসেট স্ত্রী ভেড়া থেকে কি সংগ্রহ করা হয়। হ্যাঁ, তো মনে রাখবা ক্লোনিংয়ের ক্ষেত্রে পুরুষ কি লাগে না, শুক্রাণু কিংবা ডিম্বাণু দরকার হয় না। শুক্রাণু ডিম্বাণুর প্রয়োজন হয় না, প্রয়োজন হয় না। তবে কি লাগে মনে রাখবে, এখানে লাগবে হচ্ছে দেহকোষ আর হচ্ছে অনিষিক্ত ডিম্বাণু। তাহলে কি বলছে, স্ত্রী ভেড়া থেকে কি সংগ্রহ করে? অবশ্যই কি সংগ্রহ করবে? অনিষিক্ত ডিম্বাণু। বুঝতে পারছো? ডলি কি? ডলি হচ্ছে একটা ভেড়ার নাম। হ্যাঁ, ডলি নামক ক্লোন তৈরির জন্য। হ্যাঁ, ডলি কিন্তু একটা ভেড়ার নাম। তো চলো পরবর্তী কোশ্চেনটা দেখি আমরা কি বলছে। বলছে কোন প্রক্রিয়ায় অপত্য কোষ তৈরির জন্য পুংলিঙ্গ অপ্রয়োজনীয়? এই তো পুংলিঙ্গ তো প্রয়োজন নাই, আমরা দেখলাম একটু আগে ক্লোনিং এর জন্য, তাই না? তাহলে কি হবে? ক্লোনিং। বুঝতে পারছো কত সহজ না? হ্যাঁ, চলো আমরা পরের কোশ্চেনটা দেখি কি বলছে। বলছে জিন ক্লোনিং এর ক্ষেত্রে পোষক হিসেবে কোনটি ব্যবহার করা হয়? অবশ্যই কোনটা ব্যবহার করা হবে? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া, বুঝতে পারছো? তাহলে কি হবে আমাদের? ব্যাকটেরিয়া। আচ্ছা চলো পরবর্তী কোশ্চেন দেখি আমরা। আচ্ছা, ডাবল চলে গেছে। সুপারবাগ কোনটি ভাঙতে সক্ষম? আচ্ছা, সুপারবাগ তো বুঝলাম আমরা। হ্যাঁ, সুপারবাগ বলছিলাম এর আগে। কাকে সুপারবাগ বলে বলো তো? বলছি না? সুপারবাগ। তো সুপারবাগ ভাঙতে সক্ষম হচ্ছে হাইড্রোকার্বন। কি? হাইড্রোকার্বন। ঠিক আছে, তাহলে সক্ষম হচ্ছে কি? হাইড্রোকার্বন। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি কি আছে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, রিপ্রোডাক্টিভ ক্লোনিং পদ্ধতিতে তৈরি প্রথম ভ্যারাইটির নাম কি? এটা আমি 2-3টা কোশ্চেন আগে কিন্তু বলে আসছি। কি বলছিলাম? যে ডলি নামক ভেড়া। ডলি কি একটা ভেড়ার নাম? তাহলে প্রথম যে ভেড়াটা থেকে ক্লোনিং যে আসছে বিষয়টা, সেটার নাম কি? ডলি, তাই না? কলি ডলি মিলিসিলা। আচ্ছা, কলি ডলি মিলিসিলা। তো এখান থেকে মনে রাখতে হবে আমাদের কি? ডলি। তো এটা মনে রাখবা ভাই। হ্যাঁ, এটা মনে রাখার বিষয়, এটা আসলে বোঝানো যাবে না। হ্যাঁ, এটা একটু কীভাবে বোঝাবো, এটা তো মনে রাখবা যে হ্যাঁ প্রথম, একটু ভালো লাগার বিষয় এগুলো, তাই না? যে প্রথম ক্লোনিং হয়েছিল কোথায়। হ্যাঁ, এগুলো তো ভালো লাগার বিষয়, এগুলো মনে রাখতে হয়। আমিও মনে রাখছি। তো বলছে দেখো রিপ্রোডাক্টিভ ক্লোনের, তারপরে কোশ্চেনটা দেখো কি বলছে। রিপ্রোডাক্টিভ ক্লোনিংয়ে সৃষ্ট প্রথম ভেড়ার ডলের জন্ম হয় কত সালে? ও, এটা একটা খুব খুব সুন্দর একটা কোশ্চেন, এটা মনে রাখবা 1996 সালে। মানে কত আগে দেখো, আবার খুব একটা আগেও না কিন্তু 1996। ওই দেখা গেছে কত, আমাদের সকলের জন্ম থেকে 10 বছর 15 বছর আগেই, তাই না? তো এটা আমরা মনে রাখবো 1996 সালে। আচ্ছা, তারপরে কোশ্চেন দেখি চলো। পরের কোশ্চেন দেখো কি বলছে।
বলছে জীবের জিনোমে নতুন জিন বিন্যাস তৈরির সর্বাধিক পদ্ধতি কোনটি? আচ্ছা, কি বলছে? জীবের জিনোমে নতুন জিন বিন্যাস তৈরির সর্বাধিক পদ্ধতি কোনটি? মনে রাখবেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এটা হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। পরের কোশ্চেন দেখো কি বলছে। বলছে নিচের কোনটি রেস্ট্রিকশন অ্যান্ডোনিউক্লিয়াস? তো রেস্ট্রিকশন অ্যান্ডোনিউক্লিয়াস হচ্ছে MB01, এটা হচ্ছে। হ্যাঁ, বাকিগুলো হচ্ছে তোমার শুধুমাত্র রেস্ট্রিকশন এনজাইম। আর অ্যান্ডোনিউক্লিয়াস যদি বলে তাহলে এটাকে বলবো MB0। বুঝতে পারছো? তো চলো পরের কোশ্চেন দেখি আমরা কি বলছে। পরের কোশ্চেন কি বলছে? নিচের কোনটি জলাতঙ্ক রোগের চিকিৎসায় সাফল্য অর্জন করছে? আচ্ছা, জলাতঙ্ক মানে আমরা জানি ভাইরাসজনিত রোগ, তাই না? ভাইরাসজনিত যদি রোগ হয়, এটা কি ভাইরাসজনিত রোগ? ভাইরাসজনিত রোগ মানে হচ্ছে কি ইন্টারফেরন। তাহলে কি হবে আমাদের? ইন্টারফেরন। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা পরের কোশ্চেন দেখি কি আছে পরের কোশ্চেন। আচ্ছা, পরের কোশ্চেন কি বলছে? মানবদেহ থেকে নিঃসৃত ইন্টারফেরন নয় কোনটি? আচ্ছা, মনে রাখো যে মানবদেহ কি করে? আলফা ইন্টারফেরন, বিটা ইন্টারফেরন, গামা ইন্টারফেরন। এগুলো কি মানবদেহ থেকে নিঃসৃত ইন্টারফেরন। হ্যাঁ, তাহলে কোনটা হবে না? দেখো, আলফা হবে, বিটা হবে, গামা হবে, বিটা ফেরন এটা হবে না। তাহলে এটাই আমাদের রাইট আনসার। নয় কোনটি বলছিল আমাদের? দেখো কোশ্চেনটা বুঝতে হবে, নয় কোনটি। যদি বলতো কোনটি তাহলে উপরে তিনটা হইতো, ঠিক আছে না? তখন কিন্তু তিনটাই থাকতো না, যে কোনো একটা দেওয়া থাকতো। বুঝতে পারছো? তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি কি আছে। নেক্সট কোশ্চেনে কি আছে দেখি। হ্যাঁ, নেক্সট কোশ্চেন কি বলছে? তো নেক্সট আর কোশ্চেন নাই, টাইপ আছে। কি বলছে? জিনোম সিকোয়েন্স ও পরিবেশ ব্যবস্থাপনা, এটা টাইপ 3 এবং লাস্ট টপিক আমাদের। হ্যাঁ, ধৈর্য সহকারে থাকো, হয়তো আমরা আর 5-7 মিনিট থেকে 10 মিনিট পড়বো। হ্যাঁ, বেশি না। আচ্ছা, বোর্ড ভিত্তিক এমসিকিউ, চলো এমসিকিউ দেখি। 10 মিনিট আর বা 5 মিনিট ধরো। বলছে কোন ক্ষেত্রে জিনোম সিকোয়েন্সি প্রয়োগ করা হয়? আচ্ছা, জিনোম সিকোয়েন্সিং অর্থাৎ বিষয়টা আসলে কি জানো? জিনোম সিকোয়েন্সটি এই বিষয়টা একটু বোঝাই যে আমার যে জিন আছে, হ্যাঁ, আমার জিন কার থেকে আসছে? একটা পিতা থেকে অথবা কি মাতা থেকে আসছে না? আসছে কি না বলো? তো এই সিকোয়েন্সিংটা করা হয় কী কারণে? দেখো, যে দেখা গেল একটা দুর্ঘটনায়, বাস অ্যাক্সিডেন্ট, একটা বিল্ডিং দুর্ঘটনায় কেউ মারা গেল। মারা তো যাইতেই পারে, বলা যায় না মৃত্যুর কথা। তো দুর্ঘটনায় কেউ মারা যাওয়ার পর তার খবর পাওয়া যাচ্ছে না, ধরো তাকে আইডেন্টিফাই করতে পারছি না আমরা যে ব্যক্তিটা কে আসলে। তো এখন আবার কি করা হলো, সরকার থেকে ধরো বলা হইলো যে এই ব্যক্তির যে পরিবার আছে, এই ব্যক্তির পরিবারকে আমরা কিছু টাকা দিব, ধরো 10 লক্ষ টাকা দেবে বলছে। তো এখন দেখা গেছে 2-3 জন আসছে, বলছে হ্যাঁ ওইটা আমার, ওই ডেড বডিটা নিতে আসছে, বলছে যে হ্যাঁ ওইটা আমার ডেড বডি, আমার ভাই, কেউ বলছে কি আমার ছেলে, কেউ বলছে এটা কি আমার হাজব্যান্ড। হ্যাঁ, আসলো। তো এখন দেখা গেলো যে ওয়াইফের সাথে তো তার আর জিন মিলবে না। আচ্ছা, প্রথম কথা যে তাহলে এখন কি করা উচিত? তো এটার জন্য মেডিকেল সেক্টরে কি আছে, যে জিনের একটা কি আছে, একটা সেক্টর আছে জিন নিয়ে যারা গবেষণা করে। হ্যাঁ, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের একটা কি পার্ট আছে, ডিএনএ পার্ট। তো ওখানে তারা কি করবে, ফরেন্সিকেরে যে তাহলে কে কে আসেন দেখি ডেড বডি কার সাথে মেলে। তো কি করবে, পিতা, তার একজনের ভাই আসছে, একজনের ওয়াইফ আসছে। তো ওয়াইফকে বলবে যে না আপনার সাথে তো আমরা ম্যাচ করতে পারবো না, কারণ ওয়াইফের সাথে কখনোই তার হাজব্যান্ডের জিন ম্যাচ করবে না। হ্যাঁ, বুঝতে পারছো? তো কি করলো, তার পিতার জিনটা নিল এবং একজন আসছে কি তার ভাই বলে যে দাবি করছে তার জিনটা নিল। তো দুজনের জিন নিয়ে টেস্ট করলো। হ্যাঁ, কীভাবে করে আমি একটু মোটামুটি একটা আইডিয়া দিই, যে এরকম একটা হচ্ছে প্রসেসিং, ধরো এইখানে হচ্ছে
ডেড বডির জিনটা, এটা হচ্ছে তার যে পিতা বলে দাবি করছে তার, আর এটা হচ্ছে কি যে ভাই বলে দাবি করছে তাই। এটা পুরো হচ্ছে ইলেকট্রিক একটা জেল, হ্যাঁ। এটা জিনোম সিকোয়েন্সের প্রসেস যে কিভাবে করে একে দেখো, সিকোয়েন্সিং। আচ্ছা কি লিখলাম এটা ভুলভাল, সে দরকার নেই, এই যে মার্ক করে দিই আমি। এটা দেখাচ্ছে, হ্যাঁ। এটা পুরাটা একটা ইলেকট্রিক জেল। এটা কি ইলেকট্রিক জেল। আচ্ছা 3টা কালার আমি নেই, ভুল হয়েছে একটু, সরি। এটা ভিন্ন কালার দিই। তো এটা কি মৃত ব্যক্তি, এটা পিতা যে দাবি করছে পিতা, এটা কি ভাই। তো কি হয় যে এইটা এইখানে আসছে, সরি, এটা এখানে আসছে, আর পিতারটা এখানে আসছে, আর এই ভাইয়ের যে জিনটা সেটা আসছে কি এই যে এখানে। দেখো তো এইখান থেকেই দেখা যায় যে এই পরীক্ষাটার মাধ্যমে দেখে যে কি যে ডেড বডির সাথে মৃত ব্যক্তির সাথে কার জিনটা একদম একই লেভেলে থাকে। দেখো কার সাথে আছে, দেখো তো এই যে এখানে একই লেভেলে থাকছে না, এই যে এটা কি এই দুইটা আছে না, এটা কি একটু উঁচুতে আছে না। তো তখন ডিএনএ বা যা ফরেন্সিক ডাক্তার যারা আছে তারা বলে যে মৃত ব্যক্তির সাথে এই যে পিতা বলে যে দাবি করছে তার সাথে কি মিলতেছে। তো এই ক্ষেত্রে শনাক্তকরণে আবার দেখা গেছে একটা কোথাও খুন হয়েছে, মার্ডার হয়েছে, এখন কোনো কিছু ক্লু পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কী হবে, দেখা গেছে ক্লু যেহেতু পাওয়া যাচ্ছে না তখন দেখা গেল অনেকভাবে সার্চ করা হলো, রুম সার্চ করে কিছু না কিছু একটা পাওয়া গেল, ধরো একটা চুল, নখ বা হাতের আঁচড়, ব্লাড। তো ওইটা নিয়ে এসে এরকমভাবে কী করা হয়, টেস্ট করা হয় ল্যাবে। টেস্ট করে দেখে যে হ্যাঁ তাদের যে লিস্ট আছে অপরাধী তাদের কারো জিনের সাথে এটা ম্যাচ করছে নাকি। তো যদি ম্যাচ করে তাহলে সেখান থেকে কি আমরা অপরাধীকে শনাক্ত করে ফেলতে পারলাম না, হ্যাঁ। তো দেখো আসলে কি বলছে যে কোন ক্ষেত্রে জিনোম সিকোয়েন্সিং প্রয়োগ করা হয়, তাহলে অপরাধী শনাক্তকরণে কাউকে কি আইডেন্টিফাই করার ক্ষেত্রে বিভিন্ন কাজে না। তো দেখো এটা কি হবে অপরাধী শনাক্তকরণে। ও আচ্ছা পেনটা আমি চেঞ্জ করি নাই, এটা হবে কি অপরাধী শনাক্তকরণে, এটা মনে রাখো, হ্যাঁ। তো এইটা আরও বিস্তারিত আলোচনা করা যায়, তো এখন এটা দরকার নেই। আমরা কখনো একাডেমিক লেভেলে যদি দেখা হয় তখন এটা আমরা আলাপ করব, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি কি আছে। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, পিএসসি আর এর সঠিক পূর্ণরূপ কি, এটা আমি আগেই পড়াইছি। কি হবে, পলিমারেজ চেন রিয়াকশন, বোঝা গেছে। তাহলে কোথায় আছে দেখো, এটা এই যে ডি নাম্বার অপশন, পলিমারেজ চেন রিয়াকশন, বুঝতে পারছো। এটা পড়াইছি আগে, দেখো এই যে এটা কিন্তু আগে লিখছিলাম বলছিলাম। তো এটা দেখো এটা কি, এটা বোর্ডে আসছে, কিন্তু এর আগে আমরা আমার যতটুকু খেয়াল আছে এর আগে আমরা কি একটা কেএনসিটিভির বইয়ের মধ্যে দেখছিলাম, যে প্রশ্নগুলো আছে তার মধ্যে দেখছিলাম, হ্যাঁ। তো চলো পরের কোশ্চেনটা দেখি আমরা। পরের কোশ্চেনটা কি বলছে, মানব জিনোমে মাত্র 2 ভাগ জিন বিভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ অংশগ্রহণ করে এবং বাকি 98 ভাগ জিন নিষ্ক্রিয় থাকে। আচ্ছা নিষ্ক্রিয় থাকে আর সক্রিয় থাকে, তাহলে কি 2% সক্রিয় আর 98% নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় তো বলছে তাই না, হ্যাঁ। তো এটাকে বলে কি, দেখো এটাকে বলা হচ্ছে জাঙ্ক ডিএনএ, হ্যাঁ। জাঙ্ক ডিএনএ মানে কি ওইটুকু কোনো কাজ করে না, হ্যাঁ। আমরা দেখি না যে অনেক সময় মেমোরি জাঙ্ক হয়ে যায়,
তো এটাই থেকে আসছে জাঙ্ক ডিএনএ। তো দেখো এটা আনসারটা কী হবে, ডি নাম্বার আনসার। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা নেক্সটে কি বলছে, এনসিটিভি অনুভূত বইয়ের এমসিকিউ প্রশ্ন, মানে এই টাইপ থেকে। চলো দেখে ফেলি আমরা। বলছে বর্তমানে কোনটি ব্যবহার করে রিকম্বিনেন্ট ডিএনএ শনাক্ত করা যায়? ডিএনএ প্রুফ, জিন থেরাপি, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, জিন ক্লোনিং। আচ্ছা এটা মনে রাখবা, বর্তমান হচ্ছে ডিএনএ প্রুফের মাধ্যমে এটা শনাক্ত করা হয়। কি ডিএনএ প্রুফ, এটা একটু মাথায় রাখবা। কোথায় আছে আমাদের এ নাম্বার অপশনে, বুঝে গেছে? চলো আমরা নেক্সট কোশ্চেন দেখব। তো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় কোনটিকে? আচ্ছা এটা মাথায় রাখতে হবে আমাদের, মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় কোনটিকে? তো মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় একটা জিনকে, একটা বলা হয় ডিএনএকে। যদি জিন থাকে জিন, যদি ডিএনএ থাকে ডিএনএ। তো দেখো ক্রোমোজোম, জিনোম, নিউক্লিয়াস, তারপর হচ্ছে কি ডিএনএ আছে। হ্যাঁ তো জিন নাই কিন্তু জিনোম আছে। হ্যাঁ জিনোম আছে, দেখো জিন নাই কিন্তু জিনোম আছে, তাই অ্যান্সারটা কি হবে, জিনোম হবে। তো জিনোম মানে কি একটু আমি বলি, জিনোম মানে কি, জিন প্লাস ওম। তো মনে রাখবা এই ওম মানে হচ্ছে কি অল, তাহলে অল জিন, তাহলে জিনোম কথাটার অর্থ কি অল জিন না, অল জিন, তাই না? তো অল জিন বলতে দেখো পিতা থেকে আমাদের কতটি ক্রোমোজোম আসে, আর কি মাতা থেকে ক্রোমোজোম আসে না, পিতা থেকে আসে কত 23 জোড়া, মাথা থেকেও আসে কি 23 জোড়া। তো এইটাকে বলে কি এক সেট ক্রোমোজোম, এটা এক সেট ক্রোমোজোম, তাই না? এক সেট ক্রোমোজোম, এটা কি এক সেট ক্রোমোজোম, সরি। তো এই এক সেট ক্রোমোজোমের মধ্যে কি সবগুলা আছে না, আছে কি না? তো এটাকে বলে কি, এই যে এক সেট ক্রোমোজোমটাকেই বলছে হচ্ছে জিনোম। এটা কি জিনোম, তাহলে এটাও কি একটা আলাদা জিনোম, বুঝে গেছে? তো এইটুকুই থাকে আলোচনা, পরে পরবর্তীতে আমরা যখন আরও এই চ্যাপ্টার পড়বো তখন আমরা আরও আলোচনা করব অন্য কোনো সময়। হ্যাঁ তো চলো পরের যে টাইপটা কি বলছে দেখো, প্রত্যেক মানুষের ডিএনএ খণ্ডগুলোর ফটোগ্রাফিক বিন্যাস বা চিত্রকে কি বলে? আচ্ছা ফটোগ্রাফিক বিন্যাস বা চিত্রকে বলা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। ডিএনএ সরি ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। হ্যাঁ তো এটা কোথায় আছে দেখো, বি নাম্বার অপশন। ঠিক আছে তো চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, নাইমের বয়স 16 বছর, তার দেহের জিন সমষ্টিকে একত্রে কি বলা হয়? তাহলে একত্রে বলতে কি, তার জিন আছে কতটি 23 জোড়া না, 23 জোড়ার মধ্যে কি 23টা পিতা থেকে আসছে, আর কি 23টা কি মাথা থেকে আসছে, তাই না? তা আমরা তো দেখছি কি 23 জোড়া মানে কি, বলো তো আমরা কি দেখছিলাম, যে 23 জোড়া মানে কি, 23 জোড়া মানে কি এক সেট ক্রোমোজোম না, দেখছিলাম কি না বলো, 23 জোড়া মানে কি এক সেট ক্রোমোজোম, তাই না? তো এক সেট ক্রোমোজোমকে আমরা কি বলছিলাম, জিনোম বলি নাই? এর আগেই বললাম না আমরা যে এক সেট ক্রোমোজোম মানে কি জিনোম, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কি হবে জিনোম, বুঝতে পারছো? তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি কি আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, এখন পর্যন্ত জানা মানুষের জেনেটিক ডিজ অর্ডারের সংখ্যা কত? মানে জেনেটিক্যালি যে রোগগুলো আমাদের আছে এগুলোর সংখ্যা এখন পর্যন্ত বর্তমানে। তো এটা মনে রাখার বিষয়। হ্যাঁ এখন পর্যন্ত আমাদের হচ্ছে 3500 ডিজঅর্ডারের সংখ্যা, বুঝছো? তো এই যে আমাদের আনসারটা কত হবে
ডি নাম্বার। এবং এর সাথে আমাদের এটা কি ছিল, লাস্ট কোশ্চেন। তো মোটামুটি এখানে আমি কি 60টা থেকে 62টা এমসিকিউ সলভ করেছি। তো এই 60টা থেকে 62টা এমসিকিউ যদি তোমরা আমার সাথে দেখো, হ্যাঁ, তো এইখান থেকেই মোটামুটি এর ডাবল, অর্থাৎ 150 এমসিকিউ তোমার প্র্যাকটিস করা হয়ে গেছে। কারণ কি আমি বিভিন্ন কথা বলছি একটার সাথে আরেকটা রিলেটেড, হ্যাঁ, বিভিন্ন একটু বেসিক বলছি যেটি তোমার আরও কয়েকটা প্র্যাকটিস করতে হেল্প হবে। এখন তোমার ভালো করার জন্য সর্বোত্তম উপায় কি, প্রথমে ক্লাসটি করো, ক্লাসটা করার পর বইটা রিডিং দাও, বইটা রিডিং দেওয়ার পর দেখো আর কোথাও কোনো কোশ্চিন আছে নাকি, সেগুলো সলভ করো। যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাও, হ্যাঁ, চ্যানেলে, ইউটিউব চ্যানেলের যে কমেন্ট বক্স আছে ওখানে কমেন্টে বলো। আমরা আশা করব যে ওইখানে তোমাদেরকে ফিরতি মেসেজ দেওয়া হবে, হ্যাঁ, এবং সলিউশন দেওয়া হবে। এবং পরবর্তীতে তোমরা কোন চ্যাপ্টারের ক্লাস চাও সেটা কমেন্ট বক্সে বলে দেবে, হ্যাঁ, ওইটা অনুযায়ী আমরা কি পরবর্তী ক্লাস দেব। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার জন্য। তো আর তোমাদের জন্য আবার আমি অ্যানাউন্স করছি যে সামনে আমাদের কি অ্যাডমিশন ব্যাচ আসছে। তো তোমরা আমাদের সাথে থাকো, হ্যাঁ, আমাদের ভাইয়ারা আছে, আরও ভাইয়া আপুরা আছে যারা কি তোমাদের জন্য কি বেস্ট কিছু দেবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সকলকে থ্যাংক ইউ। তো ঠিক আছে, ভালো থাকো।